আসো তো যাও, আমার বোন আর ভাগ্নের নিয়ে ওপরে যাও, আমি কয়েকটা কচি ডাব পেরে নিয়ে এসো। যাও 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 যাও। চলো সাইজ চলো। আমি নিতে আসি, আমি। সেই ঘর, সেই বাড়ি, সেই বিছানা, মামা মামি নানু সব আগের মতো আছে, কিছুই বদলায়নি। মনে হচ্ছে শৈশবের সেই মামার বাড়িতে চলে এসেছি আবার। রাজু ভাই কি ভাবতেছেন, প্রেমিকার কথা? না রে, আমার কোনো প্রেমিকা নেই। এইটা বিশ্বাস করলাম, তোমার মতো সাদা মোলার লাগে কোন মাইয়া প্রেম করব? চুপ কর, কেন আসছিস সেটা বল। তুমি আবার ভাইবো না তোমারে দেখতে আইছি। দাদি লুঙ্গি পাঠাইছে, নাও লুঙ্গি পরো। কেন লুঙ্গি পরতে হবে কেন? এই টাইট প্যান্ট পইরা কতক্ষণ থাকবা? হাওয়া বাতাস তো কিছুই ঢুকে না। আচ্ছা আমার একটা কথা কও দি, তোমরা এই টাইট টাইট প্যান্টের মধ্যে ঢুকো কেমনে? লুঙ্গি পরো, আরাম পাইবা। না না, আমি জিন্স প্যান্টে ঠিক আছি, লুঙ্গি লাগবে না। শোনো, ওই বিলেতে গিয়া এইসব জিন্স প্যান্ট পইরো, আমগো বাড়িতে থাকতে হইলে তোমার লুঙ্গি পরতে হবে। ধরো তো ধরো। তুই কিন্তু আগের মতোই ঘাটতেরা আছিস। মনে আছে ছোটবেলায় আমরা জামাই বউ খেলতাম, তুই সব কিছু নিয়ে ঘাটতেরামি করতি। হ মনে আছে রাজু ভাই, তোমার মনে আছে একবার যে আমরা জামাই বউ খেলতে খেলতে আমি দুষ্টামি করে তোমার গালে একটা কান করে কামড় দিয়ে দিছি, আর তুমি ওয়া ওয়া করে কানতে কানতে ফুপুর কাছে গিয়ে বিচার দিছো। শুধু সেটা না, তারপর আমি মামির কাছে বিচার দেওয়ার পর মামি যে তোকে ঝাড়ু দিয়ে পিটাইছিল সেটা তোর মনে আছে? থাক আর হাইসো না, দাঁত খুইলা পড়ে যাবো। নাও তাড়াতাড়ি লুঙ্গি পরো, নাইলে কিন্তু দাদির কাছে গিয়ে বিচার দিমু, সে আইসা লাড়ি দিয়ে তোমার পিটাইবো। ধরো। আর লুঙ্গি পরবো কিভাবে? আমি তো লুঙ্গি পরতে পারি না। কি এমন বুড়া বেটা বলে লুঙ্গি পরতে পারে না? এই কি হলো, এত হা হা করে হাসিস কেন? আব্বা, আপনার ভাই না কি কয় শুনেন, হ্যাঁ এত বড় হইছে, হ্যাঁ বলে এখনো লুঙ্গি পরতে পারে না। এই রাজু, তুই লুঙ্গি পরতে পারিস না? না মানে মামা, লুঙ্গি তো পরা হয় না, লুঙ্গিটা থাকে না, খুলে যায়। কি কর, তুই লুঙ্গি পরতে পারিস না? আরে লন্ডন পড়ালেখা করে লাভটাই লুঙ্গি পরতে পারে না। এদিকে দে, আমি লুঙ্গি পরে দিতেছ। কি কি বলো মামা, তুমি লুঙ্গি পরাই দিবা মানে? সমস্যা নেই, আমি পরে নিবো, তখন লজ্জা করছি, তুমি পরাই দিবো। আরে মামার কাছে কিসের লজ্জা, তোরে কত হাফ প্যান্ট পরাই দিছি। হ্যাঁ শোন, প্রথম মুসলমান হইলো, প্রথম লুঙ্গি তো আমি পরাইছি। ধর ধর, ওই ডাকটা ধর, দেখ দেখ আমি পরাই দিই, কোনো অসুবিধা নাই। হ্যাঁ আমি পরে নিতাম। ধর রাখ, এই যে মাথার উপর দিয়া দিয়ে তারপরে দেখি ধর ধর। এই মামা জোনাকে কিন্তু ফাজলাম করতেছে, যাইতে বলো তো। যা। আজ যাইতেছি, আমার দেখার শক্তি। ভাগ্নে, তুই ছোটবেলায় যা যা খাইতে পছন্দ করতিস তোর মামি সেগুলো সব রান্না করছে। আজকে মামা ভাগ্নে দুজনে পেট ভরে খামো। বিসমিল্লাহ বলে শুরু কর। মামি, তোমার হাতের রান্না এত মজা, বিশ্বাস করো লন্ডনে আমি এত বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু এত মজার রান্না আমি কখনো খাইনি। কি যে কও রাজু, আমি তো ঠিক মতো মশলাই দিতে পারি নাই। আরে আরো মশলা লাগতো, ওগুলি খুঁজেই পাইলাম না। ওই মশলাগুলি যদি দিতাম তাহলে রান্ধনটা আরো মজা হইতো। আর মজার দরকার নেই মামি, এমনিতে যে মজা হয়েছে আমার তো মনে হচ্ছে খেতে খেতে আমার পেট ফেটে যাবে। থাক রাজু, অত খাইস না, শেষে পেট খারাপ করব। ফুফু, পেট খারাপ হলে কোনো সমস্যা নাই, চিন্তা করো না। আমগো আব্বাই নতুন ল্যাট্রিন বানাইছে। ভাগিনা, তোর বাপ কি এখনো জুতো চুরি করে? কি? আমার বাবা জুতো চুরি করবে কেন? না, একবার তো করছিল। আমিও তোর বাপে নামাজ পড়তে গেছিলাম, তো নামাজ পড়ে আসার পথে তোর বাপ ওই যে উত্তরপাড়া আম্বিয়া, তার বাপে জুতো চুরি করছিল, চুরি করে ধরা খাইছিল। এখনো কি সেই অভ্যাস টভ্যাস আছে? বাপের কি খোঁজ খবর রাখিস? সি সি জি রাজু ভাই, তুমি জুতা চোরের পোলা। মামি, তোমার মেয়েকে কিছু বলবা? হ্যাঁ অবশ্যই বলবো। এই জোনাকি, তুই উল্টা পাল্টা কথা বলস কেন? যেটা জানোস না, রাজু তো জুতা চুরির পোলা না, রাজু হইল গিয়া শুটকি ব্যবসায়ীর পোলা। মানে আমার বাবা কবে শুটকির ব্যবসা করলো? তোমার আব্বা তো শুটকির ব্যবসা করতো। তোমার আম্মার সাথে বিয়ে হওয়ার আগে তোমার আব্বা ছিল শুটকি ব্যবসায়ী। এই জন্যই তো তোমার নানু নানা কেউ এই বিয়েতে রাজি ছিল না।
তোমার আব্বা এরপরে প্রত্যেক দিন এই বাড়ির সামনে আইসা হাই রে কান্দা কাটি তোমার আম্মারে বিয়া করণের লিগা। এরপরে তোমার নানা নানুর তোমার আব্বার জন্য মায়া হইলো, তারপরে তোমার আব্বা আম্মার সাথে বিয়া দিল। তারপর থেকে তোমার আব্বা যতবার আইতো আমরা তোমার আব্বার দ্বারে কাছে ভিড়তে পারতাম না, শুটকির গন্ধের ঠেলা। ছি 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 ছি। এত ব্যবসা থাকতে বাবার কেন শুটকির ব্যবসা করতে হলো? আমি এক্ষুনি বাবাকে ফোন দিব, জিজ্ঞেস করবো সে কেন শুটকির ব্যবসা করছে। আরে রাজু, তুই এত বোকা কেন রে? তুই দুষ্টামি করে কিচ্ছু বুঝিস না, হ্যাঁ? লাল ভাই, তুমি এত কিসের জন্য? ওরা তোমার লগে ঠাট্টা মস্করা করতেছে আর তুমি এইটা শুনে শুনে হাসা মনে করে চাইতে যাইতেছ। একটু বুদ্ধি খাটাও, এত দেশ বিদেশ ঘুরছো। মামি আর মামা, তোমরা কিন্তু শুধু শুধু আমাকে পচাও। আচ্ছা মামা, আজকে রাতে কিন্তু আমি তোমার সাথে ঘুমাবো। কেন আমার সাথে ঘুমাবি কেন? কারণ রাতে একা ঘুমাতে আমি ভয় পাই। কি কয়? হ্যাঁ, আমার 70 বছর বয়স, আমি এই একলা ঘুমাইতেছি, রাত বিরাতে বাইরে যেতেছি, ভয় পাই না? আর তুমি জন্মত হইয়া খবরদার, রাতের বেলা ঘুমাইতে ভয় পাও, এটা কোন সময় বলবা না। আসলে ভয় পাও কিসের জন্য? হ্যাঁ, কেন ভয় পাই বুঝো না? তোমার নাতি তো অনেক সুন্দর, রসের কমলা, পরীর যদি এতুল্লা নিয়ে যায় এর লেগে ভয় পায় না? রাতের বেলা বাথরুমে কিভাবে যাবো আমি? একা একা বাইরে যেতে তো ভয় করছে। মামাদের বাথরুম তো আবার অনেক দূরে। মামা, এই মামা, ওঠো, কি হয়েছে? আমি বাথরুমে যাব। বাথরুমে যাবি তো যা, আমরা রাখিস কেন? মামা, আমার বাথরুমে একা একা যেতে ভয় করছে, তুমি উঠো। আরে আমি এখন যেতে পারবো না। মামা প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি একা একা যেতে পারবো না। তুমি আসো আমার সাথে, বাইরে দাঁড়া থাকবো, আমি বাথরুমে যাবো। এখন না বলে চাইবে রাখ, সকালে করিস। উফ মামা, এটা আর্জেন্ট, বুঝতে পারছো না কেন? সকাল পর্যন্ত চেপে রাখা যাবে না। দূর, আমি এখন যেতে পারবো না। আমার মামা প্লিজ প্লিজ চলো। ঘুম মামা, হ্যাঁ, কি একটা বিপদে পড়লাম না? মামা, কেন? কে? তোমার কি চোখে সমস্যা নাকি? দেখো সামনে দুটো ভূত দাঁড়ায় আছে। রাজু, ওরা তো ভূত না। এই যে তুমি দেখো, এইটা আমার মাইয়া জোনাকি, আর এই যে নাসিমা পাশের বাড়ির। কিন্তু মামি বিশ্বাস করো, আমি যে দুইটা ভূত দেখেছি, সেই দুইটা ভূত দেখতে একদম এরকম লম্বা, আকার আকৃতি সব এরকমই ছিল। মা, আমার মনে হয় রাজু ভাই স্বপ্ন দেখছে। কত আমগো বাড়িতে ভূতাইবো কইতে। চুপ কর, এই উঠানে দাঁড়ায় দাঁড়ায় আমি স্বপ্ন দেখবো নাকি? মামি বিশ্বাস করো, সত্যি আমি ভূত দেখেছি। এই যে তোমার বাইক না, ভূত দেখছে, ভূত দেখা চিল্লা ফাল্লা করতেছে বরে। ভূত বলে এই যে একটা জোনাকির মতো দেখতে, আরেকটা বলে নাসিমার মতো দেখতে। কও দেখি কি আবল তাবল কথাবার্তা। আমার ভাগ্না মিথ্যা কথা বলে না। আমার ভাগ্না যখন বলছে ভূত দেখছে, তখন কিছু একটা দেখছে। কিছু এই কি রে নাসিমা, তুই এখানে এত রাতে কেন? এমনি আইছি কাকা, রাজু ভাই চিৎকার শুই না। রাজুর চিক্কর শুনে আসো নাই, আসছো আমার নাতিরে ভয় দেখাইতে। আমি কিছু বুঝি না মনে করো? হ্যাঁ, আমি সন্ধ্যার সময় দেখছি দুইজনে গুজুর গুজুর করো। আমার তো সাদা দিল বুঝি নাই, এখন বুঝলাম। আমার এই সহজ সরল নাতিটারে ভয় লাগানোর জন্যে
তোরা এইসব ফোন দিয়ে আসছস, নিশ্চয়ই অগ কাছে কিছু আছে যা দেখাইয়া আমার নাতিটারে ওরা ডর লাগাইছে। চেক কর, চেক কর। এই তোকে হাত দেখি, হাত বের কর। এই যে খালি ডান হাত, দুই হাত একসঙ্গে। এগুলো দেখে আমি ভয় পাইছি, এগুলোই ছিল ভূত। আরে ভাগনা, এটা ভূত না, এটা হলো মুখোশ। এই যে দেখো, এটা মুখোশ। এইটা দেখা তুই ভয় পাচ্ছিস? জোনাকি, তোমরা কাজটা ঠিক করো নাই। আমার ছেলেটা যদি ভয় পায়া কিছু হয়ে যেত তাইলে? ফুফু, আমরা তো এমনি একটু মজা করছি। তোমার বলা যেমন ভীতু এটা তো আর আমরা জানতাম না। তোমার বলার থেকে তো ফার্মের মুরগি কলে যাও শক্ত। এই চুপ, দুষ্টামি করছস, আবার মুখে মুখে কথা কস। কান ধর দুইটা, কান ধরে 100 বার উঠবোস করবি, এটা শাস্তি। কান ধর। পারুম না। মা যেটা কইছে শুন কিন্তু কইতাছি, তা নাইলে লাডির বাড়ি দিয়া দুইটা ঠ্যাং একেবারে দিমু এরকম। এত মানুষের সামনে কাম ধরতে পারুম না, আমার লজ্জা করে। কানে ধর, এলে আগামী 2 দিন তোর খাওয়া বন্ধ। কাম ধর। একেবারে ঠিক আছে। ভাইজান, না না, থাক থাক থাক। রাজু, তুই এত রাতে বের হয়েছিস কেন? হ্যাঁ, তো রাতে বাইরে কে? মা, আমি বাথরুমে যাওয়ার জন্য বের হয়েছিলাম, মামাকে এত করে ডাকলাম, মামা উঠলোই না। আচ্ছা ঠিক আছে ভাগনা, চলো একটু চলো, আমি পাহাড়ে থাকবো। চলো। এখন কি যাওয়ার দরকার নাই, আমার ওয়াশরুমে যেতে হবে না। তুমিও কি ডরাও নাকি? তো আমার লুঙ্গি লাগবে একটা, দেখি অবস্থা কি। দাদি কি করো? কি করি, আমার লাল ভাইয়ের জন্য একটু পিঠা বানাই। কতদিন খাওয়াইতে পারি না নিজের হাতে। এই যা তো, আমার লাল বাড়িটাকে নিয়ে পিঠা খেতে। আমি তোমার নাতিরে ডাকতে পারুম না। ডাকতে গেলে সে ভয় পায় চিৎকার করা শুরু করবো, পরে তুমি আমারে বকবা। জোনাকি, একটা থাপ্পড় খাবি। দাদু যেটা বলতেছে সেটা কর। যা, রাজুরে ডাকে নিয়ে আয়। আমি ডাকতে পারুম না। নাসিমা, তুই যা তো, রাজু বাড়ি ডাক দিয়ে নিয়ে। যাইতেছি, আমি ডাক। এই খবরদার ধরবি না, এটা আমার লাল ভাইয়ের জন্য। দেখে আমরা খাইতে পারবো না। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? লাল ভাই, তোমার জন্য পিঠা বানাইতেছি। নানু, এত কষ্ট করে পিঠা বানাচ্ছ, আমি তো পিঠা খাবো না। হুমা, কি জন্য খাবে না? আমি মিষ্টি কিছু খাই না, ডায়েট করছি তো। এইটা আবার কি? মা, ডায়েট হইতেছে একটু কম খায় যাতে মোটা না হয়। ওই লবণ চিনি এগুলো একদম খায় না। এটা কোনো কথা হইলো? এখন হইলো খাওনের বয়স। হ্যাঁ, মুট মুট চিনি খাইবো, লবণ খাইবো, মাখন খাইবো, এই বাড়ি ভর্তি গোস্ত খাইবো, তাইলে না শরীর লেদা কালে যেরকম লিক লিক আসছিল, এখনো সেই রকম। তুমি যে ছোটবেলা থেকে আছি, তুই পিঠা, তেলের পিঠা পছন্দ করো না? সেই জন্য আম্মা সকালে ঘুম থেকে উঠাই যা তোর জোর শুরু করছে, আমরা কেউ ঘুমাইতে পারি নাই। এই যে দেখো কত সুন্দর করে বানাইছে তেলের পিঠা, চিতই পিঠা। শুনো, তোমার চিন্তা নাই, মিষ্টি বেশি দেওয়া হয় নাই, খাইলে কিচ্ছু হইব না। নাও খাও, এই যে তেলের পিঠা। ওয়াও, পিঠা তো অনেক টেস্টি হয়েছে। নানু, ডায়েটের গুল্লি মারি, পিঠা আমি খাবো, সব পিঠা আমি শেষ করবো। সব পিঠে তুমি খাবে মানে? আমি খাবো। নানু, নিয়ে গেল তো। আরে খাস না। এই যে ভাগনা, দেখো কত বড় কাতলা মাছ আছে। এটার মাথাটা তুমি খাইবা? হ্যাঁ, কি বলো মামা, এত বড় মাছের মাথা আমি কি করে খাবো? আমি মাছ খাই না, ওই কাটা আটকায়। অসুবিধা নেই, আমি তো আছি। এই যে রাশিদা, ধরো মাছটা, ধরো। কাতলা মাছের মাথাটা মুগ ডাল রান্না করবা। হ্যাঁ, দেশি মোরগ, ভূমি করবা। এই যে দেশি মুরগি, ভাগ আছে ভিতরে, গৃহস্থের পালা মুরগি। কি রে শাহিদা,
তুই রান্না করে কেন? না না, তুই যা, তোর ওই ভাবি রান্না করবো, তুই যা। ভাইজান আমি তো রান্না করি না, আমি পিঠা খাইতেছি। ভাবি আর মা রান্না করতেছে। মা, কতদিন পিঠা বানাও না, দাদি একটা পিঠা দাও। না কতদিন তোমার পিঠা খাই না, দাও না একটা। খাওয়ান লাগবো না, সব আমার ওই লাল ভাইয়ের জন্যে। আমার একটা দাও। কইলাম না দিব না। কি? এই যে, এই যে। ও মাই গড, খেজুরের রস! ইস, কতদিন খেজুরের রস খাই না। কি খেজুরের রস খাইবা? অবশ্যই। তা দাঁড়ায় আছো কেন? গাছে উইঠা খেজুরের রসের হাড়িটা চুরি করে নিয়ে আসো, তুমিও খাও আমরাও খাই। আরে চুরি করবো কেন? গাছের মালিককে ডাক দে, আমার কাছে টাকা আছে, কিনে নিয়ে যাই। টাকা দিয়া খেজুরের রস খাইলে ওই রস লাগবে আপনার পাইনসা, খায় কোনো মজাই পাইবেন না। আর যদি একবার চুরি কইরা খান এমন মজা পাইবেন আপনি নিজেই প্রত্যেকদিন খেজুরের রস চুরি করতে আইবেন। তাই নাকি? আরে শুধু খেজুরের রস না, চুরি করা জিনিস হাঁস, মুরগি, ডাব, নারকেল সবই খাইতে মজা। খারাপ রইছো কে? গাছে উঠো। আমি তো গাছে উঠতে পারি না। আমার মাথাটা পারো তইলে, বিদেশে এতদিন থেকে থেকে কি শিখছো? গোড়ার ডিম। আচ্ছা আহো, তুমি গাছে উঠো, আমরা দুইজন মিলে ধরতে চাই না সিমাই। আচ্ছা যদি উফরে পা দাও, বান্ধন আছে? আমি চল না, চল না, চল না। আমি ঢাকা থেকে আসছি। ওরে আল্লাহ, কি করছ তুই? ঢাকা থেকে আইছস আমার গাছের খেজুর চুরি করবার লাগা? না না, আমরা তো চুরি করছিলাম না, আমরা একটু মজা করছিলাম। আমি আসলে আমার মামার বাড়িতে বেড়াতে এসেছি। মামার বাড়ি বেড়াইতে এসো মানে? এই তোমার মামাকে? ভুইয়া বাড়ির কবির ভুইয়া আমার মামা। আমার মায়ের নাম শাহিদা। কি তুমি শাহিদের ছেলে? জি। তাহলে তো তুমি আমার ভাগিনা। ভাগিনা দুঃখিত, তোমার আমি চিনবার পারি নাই। আমি তোমার সিদ্দিক মামা। ভাগিনা, ছোটকালে তোমার কত কুলে কাহা লইছি। আমি খুব দুঃখিত। তুমি যত রস খাইবার চাও খাও, কোনো সমস্যা নাই, আমি আছি। আমার গাছের রস খাইবা তুমি। না না, ঠিক আছে, এখন আর খাবো না, আসি। খাইবে না মানে? আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি খেজুর রসের হাড়ি তোমার মামার বাড়ি পাঠাই দেবো, ইচ্ছা মতন খাইবা। হ্যাঁ, মন মতন খাইবা। ভাগিনা, তুমি কি একা আইছো না তোমার মায় আইছে? না না, আমি আর আমার মা দুজনে এসেছি। তোমার মায় আইছে না? তাইলে তো শাহিদার লগে একটু দেখা করে দরকার। শাহিদা, তোমার চুলগুলি এখনো যে কি সুন্দর, আর তুমি দেখতেও এত সুন্দর না। ঘটনা কি কত শাহিদা? আমগো দুলা মিয়ারে কি নাকে দড়ি দিয়া ঘুরাও না? ভাবি কি সব কও না, কিসের নাকে দড়ি দিয়ে ঘোরা? আমি জানি সুন্দর মাইয়া মানুষরা তাদের স্বামীরে নাকে দড়ি দিয়া ঘুরায়। তাহলে তো তুমিও ভাইজানরে নাকে দড়ি দিয়ে ঘোরাও। কেন আমি তোমার ভাইজানরে নাকি দড়ি দিয়ে ঘুরাবো কেন? কারণ তুমি তো আমার চেয়ে দেখতে আরো বেশি সুন্দর। ওরে চালাক! ও কেমন আছো শাহিদা? আসসালামু আলাইকুম সিদ্দিক ভাই। আছি ভালো, আপনি ভালো? তুমি আমি একসাথে স্কুলে যাইতাম, সাঁতার কাটতাম, গোসল করতাম, লুকোচুরি খেলতাম, মেলায়ও যাইতাম। তারপরে এই এলাকায় আম, জাম, কাঁঠাল, লিচু, কলা সব কিছু আমরা চুরি করে খাইতাম। অথচ তুমি আমার ছেঁকা দিয়া শহরে এক পোলারে বিয়া করে শহরে চলে গেলা। আমি আর ভালো থেকে কেমনে কও? সিদ্দিক ভাই সব কি আজে বাজে কথা কও? আমি তোমার সাথে কবে প্রেম করলাম যে ছেঁকা দিমু? মিথ্যা কথা বললো না শাহিদা, মিথ্যা কথা বললো না। তুমি যে আমার বউ ছিলা সেটা ভুলে গেছো। সিদ্দিক ভাই, এই আপনার কি ঝাড়ু দিয়া পিঠে খেদামু? কবে আমার ননদ শাহিদা আপনার বউ ছিল? কবে? আপনি তো জানেন না, ছোটবেলায় যখন জামাই বউ খেলতাম তখন শাহিদা একবার না মিনিমাম 20 বার আমার বউ ছিল। মনে করছিলাম
বড় হইয়া শাহিদা আমার সত্যিকারের বইব, কিন্তু তা তো আর হইল না। শাহিদা জানো, তুমি আমার সাইকা দেওয়ার পর থেকে কিন্তু আমি আর বিয়ে করি নাই। বাবাই আমার জোর করে বিয়ে করাই দিছে, কিন্তু তোমারে ভালোবাসি এই কারণে আমার বউর সাথে আজও পর্যন্ত কোনোদিন কথা কই নেই, দেখিও নেই তার মুখের দিকে যাইয়া। ও আচ্ছা, তা সিদ্দিক ভাই আপনার পোলা মাইয়া জানে কয়জন? 5 পোলা 3 মাইয়া, হেরা মোট মিলা 8 জন। আরেকজন আসতেছে। আপনার বউর সাথে আপনি কথাই বলেন না, তাতে আপনার 8 জন পোলা মাইয়া আর একজন কামিং সুন। আর যদি সিদ্দিক ভাই আপনার বউর সাথে কথা বলতেন, তাহলে তো পুরাটা গ্রাম জুইরা আপনার ছেলে মেয়েই হাঁটতো, আর কোনো পোলা মাইয়াই থাকতো না। এই যে এদিকে আসো, এই যে দেখো না, তোমার বোনের পুরান প্রেমিক আসছে সিদ্দিক ভাই। বলতে দেন, অসুবিধা নেই। সে নাকি আমাদের শাহিদার দুঃখে ওনার বউর সাথে কথাই বলেন না, কিন্তু তাতেই ওনার 8 জন ছেলে মেয়ে আরেকজন কামিং সুন। এখন ওনার স্ত্রীর সঙ্গে যদি কথা বলতেন, তাহলে তো পুরাটা গ্রাম জুড়ে থাকতো ওনার ছেলে মেয়ে, তাই না? সিদ্দিক, তোর স্যাংরা এখনো যায় নাই না? তোর মনে নাই তুই আমার বোনের লগে একবার কথা বলতে আসছিলি? তোরা আমি কি দিয়ে পিটাছিলাম? পিটা দিয়ে গেছিলাম কি দিয়ে বল? জুতা দিয়ে। আজকে জুতা না, জুতাটা বাইরে বের গেছিলেন, পারেন নাই, আজকে ঝাড়ু দিয়ে পারবেন না। তার আগে আমি মিস ইউ ফোন দিলে ফোন ধইল। হুইল ময়লার সাথে দূর করে দুর্গন্ধ আর কাপড় রাখে ফ্রেশ। হুইল 2-in-1। রাজু, তুই সিগারেট খাস? এই যে ওই মামা অনেক মশা তো, তাই ভাবছিলাম যে ধোয়া দরকার, সিগারেট জ্বালিয়ে ধোয়া দিয়ে মশা তাড়াচ্ছিলাম। প্যাকেট আছে? মামা ওই আজে বাজে কিছু বন্ধুদের সাথে মিশে সিগারেট খাওয়া শিখেছি। তুমি কিন্তু মাকে বলো না, মা খুব কষ্ট পাবে। সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। লাইটার আছে? কি মামা, হ্যাঁ তুমি সিগারেট খাও? ওই আজে বাজে বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে মিশতে একটু অভ্যেস হয়ে গেছে আর কি। যে সিগারেট খাই, এটা কিন্তু তোর নানি আর তোর মামির কবি না। ঠিক আছে, তো তো তোমার সামনে সিগারেট খাবো? এইরকম গোপনে গোপনে খাবো, লোকের সামনে খাবো না। একা একা সিগারেট খায় না কোনো মজা নাই, দুইজন হইলে একটু জমায় সিগারেট খাওয়া। আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি কোন ব্র্যান্ড খাও মামা? ব্রিব্রান্ড, যেখানে ব্রিবাই খাই। তোমরা কি এখানে খাড়ায় খাড়ায় দুইজনে সিগারেট খাইতেছো? মুখ দিয়ে ধোয়া বাইরে এলো, দেখো না আম্মা সিগারেট খাইতেছে। আমি সিগারেট খাচ্ছিলাম না, ওই রাজু সিগারেট খাচ্ছিল। এই সিগারেট খাস না? সিগারেট ফেল। কি বলো মামা, আমি খাচ্ছিলাম মানে? তুমিও তো খাচ্ছিলা। খবরদার রাজু ভাই, আব্বার দোষ দিবা না। মা, আব্বাই না, রাজু ভাই সিগারেট খাইতেছি। আর তোমার আব্বা কি মোমবাতি টানতাছিল? হ্যাঁ, সি সি সি, মামা ভাইগনা একসাথে খাড়ায় সিগারেট টানতাছে, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। রাজু, আমি তোমার আম্মার কাছে নালিশ দিতেছি। এই যে আমিও আপনার মার কাছে নালিশ দিতেছি। মামি 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 প্লিজ, মাকে কিছু বলো না, মা আমাকে মাইরাই ফেলবে সিগারেট খাওয়ার কথা শুনলে। হ্যাঁ মামি মামি মামি, না মামি তো না। শোনো ইয়ে রাশেদা, তুমি আমার মায়ের বললো না, হ্যাঁ? মা কিন্তু আমার লাঠি দিয়ে পিটাবে। আর এই বয়সে ভাগনার সামনে, মেয়ের সামনে মার খাওয়াটা ঠিক হবে না। তাহলে দাঁড়ায় আছো কেন? কানে ধরো। ধরছি,
আমার কান নাকি? তোমার কান ধরো, কানে ধরো, কানে ধরে বলো যে আর ইহো জিন্দিগিতে সিগারেট খাবো না। মা রাজু ভাইরে কানে ধরতে কও, হ্যাঁ তো আব্বারে নষ্ট করছে। রাজু, কানে ধরো। আজকের থেকে ইহো জনমে আর কোনোদিন ইহো জনমে আর কোনোদিন সিগারেট মুখে নিব না, সিগারেট মুখে দিব না। মনে থাকে যেন। মনে থাকে জানো। ধরা পড়ে আমাকে ফাঁসি দিলা। প্যাকেট আছে? কি বলো, আমি কি সিগারেটের কার্টুন নিয়ে আসছি নাকি? ওই প্যাকেটটা কই, দেখ না কোথায় পড়ছে। দেখ দেখ দেখ, বুঝছিস? তুমি কানে ধরে বললা খাওয়া না, তো আরে এক দেখছো নি কি করে? আরে আরে কাঁথা টান দিলে দাদির কই দিম কিন্তু। দাদি জানো তোমার নাতি কি খায়? কি খায়? আরে কি খাবো আবার? ভাত, মাংস, মুরগি, ডিম এগুলো খাই। এগুলি তো ভালো জিনিস, এগুলি খাইলে তো শরীর স্বাস্থ্য ভালো থাকে। হ্যাঁ, তুই ওর পিছনে এরম লাগতোস কিসের জন্য? লাল ভাই, কি বিয়া শাদী করণের ইচ্ছা নাই? হ্যাঁ, বিয়ে শাদী কিভাবে করবো নানু বলো? যাকেই বিয়ে করতে যাই পছন্দ হয় না। তোমার মতো চেহারার একজনকে যদি পেতাম তাহলে বিয়ে করতে পারতাম। তুমি যে সুন্দরের সুন্দর। ফাজিলের ফাজিল, এক সর লাগাম। ইস ফাজিল ফাজিল করতেছো, কিন্তু লজ্জায় তো ঠিকই লাল হয়ে গেছো। আচ্ছা দাদি, তুমি যখন বিয়া করছো তুমি কি প্রেম করে বিয়ে করছিলা নাকি বাপ মায়ের পছন্দে বিয়ে করছিলা? হ্যাঁ হ্যাঁ নানু, বলো বলো বলো, শুনতে চাই। আমগো সময় কি এইসব করণের সুযোগ আছিল? হ্যাঁ, আমরা তো এই ঘরের মধ্যে আর উঠানেও যাইতে পারতাম না ভালো মতে। আবার ওই এইসব আরেক পুরুষের দেখা, পোলারে দেখা ভালো লাগা, ভালোবাসা, কি কইতাছস? আমগো বিয়া ওই আব্বা আম্মা মানে মুরব্বিজ্ঞ পছন্দ মতো হয়েছে, কিন্তু আমগো বিয়ার মধ্যে ওই এরকম ধুমধাম আজকাল যেরকম কত কিছু গান বাদ্য, এই গায়ে হলুদ কত কি করে, এত কিছু আমগো বিয়েতে হয় না অনুষ্ঠান। কি বলো নানু, বিয়ে করছো অনুষ্ঠান করো নাই? না মানে তিনি আমারে দেখা এমন পছন্দ হয়েছে যে জিদ ধরলো যে না, সে একেবারে বিয়া কইরাই একেবারে তুলে নিব, ওইসব অনুষ্ঠান করবো না। আর একটু অন্যরকম মানুষ আসছিল, করে যে ওই পক্ষ এই পক্ষ তো একই মানুষ, আর পেট ভরা মানুষগুলো খাওয়ার লাভ কি? বরঞ্চ এই টাকাটা দিয়া গরিব আত্মীয় স্বজন যারা আছে তাগরে 2 বেলা ভালো মতো খাওয়ানো, তাগরে ভালো জামা কাপড় দেওয়া, এইটা উনি বেশি দাম দিছিলেন। এই জন্যে আর কি আব্বাজান খুব খুশি হয়েছে, তিনি ওই অনুষ্ঠান ছাড়াই আমগো বিয়া দিয়ে দিয়েছে তখন। তার মানে নানু, তুমি আমার নানাকে প্রথম দেখাতেই রূপের আগুনে পাগল বানাই ফেলছো না? আরে বাবা, কি নিয়ে এত হাসাহাসি? মা, ওষুধ খাইছো? ওষুধ খাওয়া লাগবো না, আমার নাতি আসছে, আমার মনে এমনি খুশি, এমনি সব অসুখ ভালো হয়ে গেছে। এইটা বললে হবে না মা, ওষুধ খাইতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি ভাবতেছিলাম তোমার একবার ঢাকায় নিয়ে যাই, ঢাকায় ডাক্তার দেখাই। 13 বছরে বউ এই সংসারে আসছি, তারপর থেকে সুখে দুঃখে এই সংসারে এতটা বছর কাটায় দিছি। বাকি যে কয়টা দিন আছে এইখানেই থাকতে চাই, এইখানেই আল্লাহ পাক যেন শেষ নিঃশ্বাসটা দেওয়ার সুযোগ দেয়। আমি কোথাও যাব না, আর তোরা এই আয়সা আমারে দেখা যাস, তাইলে আমার মন শান্তি। আল্লাহ, আজকে যদি তিনি থাকতেন, সকলে এরকম একসাথে দেখলে কত খুশি হতো। মা, নানু বাদ দাও, মন খারাপ করো না। আচ্ছা নানু, খালার খবর কি? খালাকে ফোন দিয়ে আসতে বলো না, সবাই একসাথে থাকলে অনেক মজা হবে। খবরদার করছি, ভুলো ওই নাম আমার সামনে উচ্চারণ করবি না।
ফুফু কেমন আছো? ও মা, মা, মা গো, আরে খালা কেমন আছো তুমি? খালা বিদেশে গিয়ে তোমাকে কত মিস করেছি, তুমি আমাকে সব থেকে বেশি আদর করতে। কেমন আছো তুমি? হয়েছে আর খালা খালা করণ লাগবো না। এখন চোখের সামনে দেখছো, এখন আদর উতলায় উঠছে। এই যে নানার বাড়িতে আসছো, একবার কি ফোন করে খবর নিছো? আমার বাড়ি যাওয়া তো দূরের কথা। খালা আমার কাছে ফোন নাম্বার ছিল না, কিন্তু তোমার কথা জিজ্ঞেস করেছি। রাজু, আরে জিজ্ঞাসা কর আমার বাড়িতেও কিসের জন্য আসছে? আমি এই বাড়িতে থাকতেও আসি নাই, খাইতেও আসি নাই। আমি আমার সম্পত্তির ভাগ নিতে আসছি। ভাইজান, আপনি আমার সম্পত্তির ভাগ দেন, আমি সম্পত্তির ভাগ নিয়ে এখান থেকে চলে যাই। খারে আছো কেন? তোমার বোন তার বাপের রাজপ্রাসাদ হয়ে গেছিল, ওইটার ভাগ বুঝাই নিতে আসছে, তারে ভাগ বুঝাই দাও। অসম্ভব। আমি আমার বাপের সম্পত্তির এক কণাও অরে দিব না। কেন দিবেন না? আপনি কি বাপের একা পোলা? আমি সম্পত্তির ভাগ পাই না? আমি বাপের মাইয়া না? আপনি সম্পত্তির ভাগ দিবেন, নাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। তুই কি খারাপ করবি কর, আমি দেখতে চাই। আমি তোরে এক কানা করিও সম্পত্তির ভাগ দেব না। কেন আপনি সম্পত্তির ভাগ দিবেন না? একলা একলা সমস্ত সম্পত্তি হাতায় নিয়ে ধান্দা করতেছেন, তাই না? সেটা হইব না। আপনি আমার মায়ের যত সম্পত্তি ব্যাপার সমস্ত সম্পত্তি বুঝাই দিবেন, তা নইলে কিন্তু আপনার কাছ থেকে জোর করে সমস্ত সম্পত্তি আদায় করে লয়ে যাবো। এই বেদ্যপ কামরুল, একদম চুপ। জোর করে সম্পত্তি নিবি না? নে, খারে রুসুসকে জোর করে সব সম্পত্তি নিয়ে যা। দেখি তোর শরীরে কতখানি শক্তি হয়েছে, জোর হয়েছে। ভাবি কি শুরু করলা তোমরা? আমি না, তুই মাত্র আসলি, একটু বিশ্রাম নে। এসব কথা নিরিবিলিতে বলা যাবে, চল ঘরে চল। না, আমি নিরিবিলিতে কোনো রকম কোনো কথা বলবো না। আমি আমার সম্পত্তির ভাগ চাই। ভাইজান, আপনি আমার সম্পত্তির ভাগ দেন, আমি সম্পত্তির ভাগ নিয়ে এখান থেকে চলে যাই। থাপড়া তো দাঁত ফলা দেবো আমি। সম্পত্তির ভাগ চাস? হ্যাঁ, কত বড় সাহস! এই, তোর কারণে আমার বাপ মরছে, তুই একটা ফাউল পোলার লগে ভেঙে গেছিলি। তোর কারণে আমাদের পরিবারের মান সম্মান সব গেছে। তোরে তো আমি আমার বোনই মনে করি না। তোর জীবনে সম্পত্তির এক কানা করি আমি দেবো না। তুই বেরো, বেরো এখান থেকে, বেরো। না, আমি সম্পত্তির ভাগ না নিয়ে এই বাড়ি থেকে বাইর হবো না। সম্পত্তির ভাগ আমার দিতেই হইব। তোরে আমি এই মামা, তোরা কি শুরু করলি? হ্যাঁ, কান খুলে শুনে রাখ। আমি বাইচা থাকতে আমার স্বামীর সম্পত্তির কোনো ভাগাভাগি হইব না। তুমি বাইচা থাকতেই দেখো আমার সম্পত্তি দিতাছে না, আর তুমি মইরা যাওয়ার পরে তোমার পোলা কি আমার সম্পত্তি দিব? ও তো বাড়িতেই ঢুকতে দিব না। সম্পত্তি দেওয়া তো দূরের কথা, আমি আমার সম্পত্তির ভাগ নিয়ে তারপরে এখান থেকে যাব। তার আগে এই বাড়ি থেকে আমি যাবো না। আচ্ছা মামা, মা, রাজু হয়েছে। কি ব্যাপার খালা, তুমি নাকি আমার সাথে কি জরুরি কথা বলবো? কি কথা বলো তো? বলতেছিলাম তোর মা বোকা শোকা সরল সহজ একটা মহিলা, কিন্তু তুই তো বিদেশ থেকে লেখাপড়া শিখে আসছিস, তুই তো সবকিছু জানোস বোঝোস, কিন্তু তখন তুই তোর মামার সামনে কোনো রকম কোনো কথা বললি না কেন? কেন চুপ করে আসিলি? খালা, তোমরা তখন মুরব্বীরা কথা বলছিলা, তখন কি আমার কথা বলা উচিত ছিল? আর কি বলবো সেটাও বুঝতে পারছিলাম না। ঠিক আছে, আমি তোরে বুঝাই কইতাছি। এখন তোর মা আর আমি এক লগে এই বাড়িতে আইছি, এইটা কইলাম মোক্ষম সময়, মানে তোর নানি বাইসা আছে, এই সুযোগে তোর মামার কাছ থেকে সম্পত্তি বুঝা নিতে হবে। এখন যদি তোর মামার কাছ থেকে সম্পত্তি বুঝা না নি, পরে কিন্তু আর পাইবো না। তুই শুধু আমার লগে থাকবি, আর তুই আমার লগে লগে তোর মামারে সম্পত্তির ভাগ দিতে কইবি। সম্পত্তির ভাগ তখন না দিয়া পারবো না। না খালা, আমি মামাকে সম্পত্তির ভাগের কথা বলতে পারবো না। আর তাছাড়া আমাদের মামার বাড়ির সম্পত্তির ভাগ দরকার নেই। আরে রাজু, আমি বুঝলাম না তুই এত বোকার মতো কথা কইতাছিস কেন? তুই আমগো নানা সয় সম্পত্তির সম্বন্ধে জানোস, ধারণা রাখোস কত আছে? হ্যাঁ, আর বাজারের মধ্যে 3-4টা দোকান, আশেপাশে জায়গা জমির কি অভাব আছে? সবই তো আমগো নানার। তারপরে বাড়ির পাশে যে পুকুর নলা, সবই তো আমগো নানার। শোন, এখন যদি আমরা নানার সম্পত্তির ভাগ বাটোয়ারা করতে পারি এবং আমরা পাই, তাহলে কি বুঝতে পারতেছস হাতে আমগো কাছে কত টাকা পয়সা চলে আইব? আর একটা জিনিস খেয়াল করছস, আমার মায় আমি বাড়িতে আনার পরে
মামা মামি আমগো লয় কেমন আচরণ করতেছে? আরে নানি মইরা যাওনের পরে আমগো মামা মামি আমগো খবর লইব না আমরা বাইচে আছি না মইরা গেছি, খাইছি না না খাইছি, আমগোর তো এই বাড়িতে ঢুকতে দিব না। দেখ কামরুল, আমি মামার কাছে সম্পত্তির ভাগ চাইলে মামা কষ্ট পাবে, আমি মামার মনে কষ্ট দিতে পারবো না। এতে কষ্ট পাওয়ার কি আছে? আমি তো আমার ভাইয়ের সম্পত্তির ভাগ চাইতেছি না, আমি চাইতেছি আমার বাবার সম্পত্তির ভাগ, যার দাবিদার আমরা সবাই। আমাদের এই সম্পত্তির ভাগ দিতে হবে, আইনত আমরা এই সম্পত্তি পাই। বাবা তুই শুধু আমার সাথে থাকিস, হ্যাঁ? আমরা যদি সম্পত্তিটা পাওয়া যায় না, তাইলে গোপনে আমি তোর 50,000 টাকা দিব, কেউ জানবো না বাবা। আমি না। কি রে, কি করতেছিস তুই? তোর লজ্জা হয় না? হ্যাঁ, রাজুকে কি বলতেছিস এসব? আমার ছেলেকে আমার ভাইয়ের সম্পত্তির ভাগ চাইতে বলতেছিস? তুই কি মামা ভাগ্নের সম্পর্ক নষ্ট করতে আসছিস? আমি না, খবরদার আমার ছেলের মাথায় এসব উল্টাপাল্টা বুদ্ধি দিবি না। তুই কি আমার মেয়ে? হ্যাঁ, তোরে আমি পেঁচে ধরছিলাম। হ্যাঁ, হায় হায় রে, এখন মনে হইতেছে জন্মের পর কেন তোরে আমি মাইরে ফেলালাম না, তাইলে তো আজকে আমার এইসব দেখতে হইতো না, এইসব শুনতে হইতো না। আল্লাহ, তুমি আমারে কেন অন্ধ করে দিলে না? কেন আমারে এইসব কানে তালা লাগাই দিলে না? খবরদার কইতাছি, আর একবার যদি তুই এই সম্পত্তি বাগাবাগির কথা কস। পরীক্ষার আগে প্রিয় মুখগুলো না দেখলে যারা চলে না। আরে ওর কথা বাদ দে তো, ও বেটা তো আগেই সব পয়রা শেষ করে রাখছে, আর ও কালকে তো চইলাই আইব। তা ঠিক, চল তাহলে রুমে যায় পড়া শুরু করি। হ চল। তবে তবে আবার কি? তবে পড়া শুরু করার আগে আয় 2 লাইন গান ধরি। একদম খাঁটি কথা, চল চল। ওরে নীল দরিয়া। কেমন আছো বাবা? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি কখন এসেছো? কালকে এসেছি আমি। ও, তা পরীক্ষা কেমন হচ্ছে? চাচা আমার পরীক্ষা তো সামনে, ফাইনাল পরীক্ষা। ও, তোমার বাবার সাথে সেদিন কথা হলো, শুনলাম তুমি নাকি খুব ভালো রেজাল্ট করছো, তোমার টিচাররা তোমার রেজাল্টের ব্যাপারে খুব আশাবাদী। সবই আপনাদের দোয়া চাচা। হ্যাঁ, গুড গুড। আচ্ছা আমি এখন যাই। তো যাও। কোথায় গেছিলে এদিকে? ও চাচা, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও যাও, বাসায় এসো। তোমার চাচি, শিউলি সবাই তোমার কথা বলে। এই মেয়েটা শাহেদ আসলো কোনতে? আমার চেয়ারম্যানের সঙ্গে গুজুর গুজুর ফুসফুসু করতেছে, কি বিষয় নিয়ে? এই মেয়েটা শাহেদ বুঝি রে বুঝি, কিন্তু কাজ হবি না নে। ওই শিউলি শিউলি তুমি পাবি না নে। আসো। হ্যাঁ, আসসালাম। এই, চলে যাচ্ছে। এ সাহেব, দাঁড়া দাঁড়া, ভালো আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালোই আছি, কিন্তু হঠাৎ করে তুই এরকম মা তুই তুই করা শুরু করলি কেন? আমি তো তোর 2 বছরের বড়, নাকি শহরে গিয়ে শিক্ষিত হয়ে এসব বলা শিখে গেছিস? আরে তা হবে কেন? তুই না এসএসসি পরীক্ষার আগে বললি যে আমরা একসাথে পড়তেছি, 2 বছরের সিনিয়র জুনিয়র, তাতে কি হয়েছে? এখন তুই করে বলিস আর আমার পরীক্ষায় পাশের ব্যবস্থা করে দিস। এটা তুমি বলছিলা? এগুলো বলেছিলাম নাকি? হ্যাঁ বলছিল তো, কিন্তু তুমি তো এতদিন তো এটা নিয়ে এত রিয়াক্ট করো না, এখন হঠাৎ করে তো খেপে গেলা কেন? আচ্ছা ঠিক আছে, এসব ভেজর ভেজর বাদ দে। তুই কোনাতে আসলি? ও এই তো, এই যে চেয়ারম্যান চাচার সাথে কথা বললাম। ও, চেয়ারম্যান চাচা। ও, তার আগে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, ঠিক আছে। ওরে বাবা, পরীক্ষা শেষ হইলো 2 দিনও হয় নাই, তুই দেখ পুরা পঞ্চবার্ষিক পরিকল্পনা কইরা ফেলছস। কেন, তোর পরিকল্পনা পছন্দ হয়নি? দেখ শাহেদ, আমরা কেউই তোর মতো করে ভাবি না। তুই তো সোনা চামচ মুখে নিয়ে জন্মাইছিস। আরে ধ্যাৎ, এইসব সোনার চামচ টামচ এগুলো কিচ্ছু না, তোদের যত সব আজের কথা। আরে না না সাহেব, ব্যাপারটা হাসে ওরাই দিলেই হইব না। তাই নাকি? কোনোদিন বাড়িতে তো তোর এই চিঠি লিখতে হয় নাই, টাকা নাই, টাকা চাই তোমার ছেলে। কিন্তু তোর বাপও কোনোদিন তোর এমন চিঠি পাইয়া খাড়ার উপরে বলে নাই, করো মাপ তোমার ভাব। আশ্চর্য, তোরা শুরুটা করলি কি? কিছুই শুরু করি নাই, আমরা শুধু এটাই বলতে চাই যে তোর মতো ফ্যামিলি, বিশেষ করে তোর বাপের মতো পয়সাল একটা বাপ থাকলে ওসব ফুড প্রসেসিং, ওসব ভেজিটেবল প্রিজারভেশন, মাল্টিপল খামার, ওসব আমরা হাজার হাজার পরিকল্পনা নিজেরাই করতে পারতাম। একদম ঠিক কথা, আমরা হইলাম গরিব চাষার ছেলে, কোনো মতে 5টা কইরা একটা প্রাইভেট চাকরি পাইলেই যারে বলে বর্তে যাওয়া। দেখ, তুই কিন্তু পরপর 2টা ভুল কথা বললি। এক হচ্ছে চাষির ছেলে,
এই কি বলতে চাস তুই? চাষির ছেলে হওয়াটা কি লজ্জার বিষয়? আমি তো বুক ফুলিয়ে বলতে চাই যে আমি একজন চাষির ছেলে, এটা আমার কাছে গর্বের বিষয়। কি ইয়ার কি মারার জায়গা পাস না? তোর বাপ চাষি, তোদের এত এত জমি সব তো চাষ করা অন্যান্য কৃষক দিয়ে, তাহলে তোর বাপ চাষা হয় কেমনে? তবে গোলাপের চারা কি বট গাছের বনসাই? এই তোর চাষার নমুনা, তাই না? নো স্যার, আমাদের বাড়িতে গোলাপের চারা আর বটগাছের বনসাই দুটোই আছে। কিন্তু আব্বাকে কিন্তু আমি এই জন্য চাষি বলিনি। আব্বা এখনো নিজের হাতে লাঙ্গলের মুঠি চেপে জমি চাষ করে, সব নিজে ফসল ফলান। হ্যাঁ হ্যাঁ, সারা বছর আমাদের বাড়িতে যত চালের দরকার হয়, আত্মীয় স্বজন আসলে, কোনো অনুষ্ঠান হলে, সব আমার বাবা নিজের হাতে ধান ফলায়, জানিস? কালিজিরা চাল বলিস, চিনি গুঁড়া চাল বলিস, সব এখন পর্যন্ত আমার বাবা নিজে চাষবাস করে সব। এমনকি জমি অন্য কেউ বর্গা দেয়। বলিস কি? ইয়েস, অ্যান্ড আই এম প্রাউড অফ ইট। আচ্ছা, প্রাইভেট চাকরি যদি করতে হয় তাহলে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিস কেন? তোর মতো এত চিন্তা ভাবনা করে ভর্তি হয়ে নেই। হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। না না, আমি রাস্তায় না, আমি মেসে। হ্যালো চাচা, কথা বলছেন না কেন? হ্যালো, কখন? কিভাবে? কিরে সাহেব, এই সাহেব, কি হয়েছে বল না। সাহেব, আমার আব্বা আর বেঁচে নেই। কি বলিস এসব? আমি আর কোনোদিন কারোর আব্বা মনে রাখতে পারবো না। কিছু সময় আগেই তো ওনার কথা আমরা বলছিলাম। তুই সব কি বলছিস? পাগলামির একটা সীমা থাকা উচিত। কিছু মনে করিস না দোস্ত, বাপ আমারও মারা গেছে। হতে পারে তোর বাবার মতো আমার বাবা আমার বন্ধু ছিল না, কিন্তু আমার বাবাও তো। দাঁড়া, তুই এত কথা কেন বলছিস? হ্যাঁ বলছি, তোর কাণ্ড কারখানা দেখে বলছি। ঠিকই তো, কাকা মারা গেছে বলে কি তোর জীবন শেষ হয়ে গেছে? আমি কি বলছি? আমি কখন বলছি যে আমার জীবন শেষ হয়ে গেছে? তা নইলে কি, তুই নাকি বলছস যে তুই আর শহরে ফিরে যাবি না। ও, এই কথা? তুই নাকি কাকে গিয়ে বলছিস তুই এখন থেকে গ্রামেই থাকবি? হ্যাঁ, গ্রামেই থাকবো। আব্বা তো জমি জমা অনেক করছে, তাই না? যতদিন বেঁচে ছিলেন বুক আগলে সবকিছু দেখে রাখছে। এখন যদি আমি না দেখি তাহলে আব্বার কষ্ট সব বৃথা যাবে না? তোর বিশাল বিশাল সব পরিকল্পনা, সেগুলোর কি হবে? আচ্ছা, পরিকল্পনা বাতিল কেন হবে? শুধু পরিবেশ পরিস্থিতির জন্য পরিকল্পনার একটু পরিবর্তন হচ্ছে। মানে কি? আব্বা যতদিন বেঁচে ছিলেন ততদিন পুরনো প্রযুক্তিতে কৃষিকাজ করত। তো এই সেক্টরে কাজ করার অনেক জায়গা আছে। তো এখন তো দেশ বিদেশ সব জায়গায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ হচ্ছে। তো আমার ইচ্ছা প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ করার। কি বলছিস? তার মানে শেষ পর্যন্ত চাষা? দেখ, তোদের চাষি পরিচয় দিতে লজ্জা লাগলেও আমার কিন্তু নিজেকে চাষি পরিচয় দিতে লজ্জা লাগে না। আর সেই দিন খুব বেশি দূরে না যে নিজেকে চাষি সাহেবদের বন্ধু হিসেবে পরিচয় দিতে তোরাও গর্ববোধ করবি। সাধেই কি আর বলে, আশায় বাঁচে চাষা। চল চল। হ্যাঁ চল। ব্যাপারটা তো ভালো ঠেকতেছে না। এই কাবাবের হাড্ডি মনে হচ্ছে পাকাপাকি গ্রামে থাকার প্ল্যান করতেছে। সাহেব, তুমি ফাঁদ দেখিছো কিন্তু ঘুঘু দেখোনি। তোমার ঘুঘু দেখায় ছাড়ব। এই কথার মনে হয় ভুল বললাম। কথাটা হবি, তুমি ঘুঘু দেখিছো কিন্তু ফাঁদ দেখোনি। তোমার পাকাপাকি থাকার ব্যবস্থা করতেছি। সাহেব, 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 আমি পেয়েছেন তুমি কোনো বিষয়ে চিন্তা করো না। চাচা নাই কিন্তু আমরা তো আছি। হ শাহিদ ভাই, চিন্তার কোনো কারণ নাই। জমির কাজ যেমন চলতেছিল তেমনিই চলবো। তোমার যদি মন চায় তুমি শহরে ফিরে যাওয়া নিয়ে ভাবতে পারো। না হামিদ ভাই, সিদ্ধান্ত ফাইনাল। আব্বা এই জমি জমার এত দূর আনছে, আপনারা এত খাটছেন, আমারও তো একটা দায়িত্ব আছে। আরে কৃষি বিষয় নিয়ে যে লেখাপড়া করছি, এটা কবে কাজে লাগামো তাইলে? আলহামদুলিল্লাহ, সত্যি কথা কইতে কি, চাচা হঠাৎ চলে যাওয়ায় আমরা একটু ভয় পাইছিলাম। সেটাই, তুমি যে সিদ্ধান্ত লইলা তাতে আমরা সাহস পাইলাম। এখন তাইলে আমি একটু জমিতে যাই, বিকালে আইসো,
কথা হইব না। আচ্ছা আসো। কি ব্যাপার শিলাপা, ডাকছো কেন? এগুলো কি শুনি শায়লা? তোমার ভাইয়া নাকি শহরে যে চাকরি করব না, গ্রামে কৃষিকাজ করব। ভুল শুনো নাই, ঠিকই শুনছো। আরে এসব তুমি ভাইজান গিয়ে জিগাও। সে তো আমার কিছুই করার নাই। আব্বাই না কেমন জানি জানা গেছে, তাই তোমার আগে জিগালাম। শহরে এত বড় পাশ দিয়া তারপরে কেউ গ্রামে এরকম চাষবাসে কাজ করে? আপা, আসলে ঘটনা কিছু না। আমার বিয়ে হলে আমি শ্বশুর বাড়ি চলে যাবো। ভাইজানও যদি শহরে চলে যায়, আমগো আব্বার এই যে এত জমি জমা, এগুলো কে দেখবো কও? আর আমগো জমিতে এই যে এত লোক কাজ করে, তাগই বা কি হইব? আর তাছাড়া আমাগো যা সম্পত্তি আছে সেটা যদি ঠিকমতো কাজে লাগানো যায়, মেলা টাকা তো এখানে কামান যায়। তাই ভাইজান চিন্তা করছে ঢাকা শহরে গিয়ে অন্যের চাকরি করানোর দরকার কি কও? এখানে থাইকা এখানে কিছু করব। তাই বলে শহরে এত বড় একটা জায়গা থেকে পাশ করে আইসা গ্রামে কেউ চাষবাসের কাজ করে? আপা, তুমি ভাইজানকে চিনো না? সে পড়ালেখায় যেমন ভালো, বুদ্ধি শুদ্ধিতেও তেমন ভালো। ভাইজান যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, অবশ্যই কোনো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছে। যাক, যাই হোক, তুমি কি চাও না ভাইজান তোমার সাথে থাকুক? সেটাই তো চাই, কিন্তু কে কে মানে কে? পিঁপড়ে 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 শিলে আমি অনেক পিঁপড়ে। এই শালা কিরাম আছো? গাছতলা তো পিঁপড়ে ছিল কেমন করে, কামড়ায় তো মেরে ফেলেছে, কলে ঢুকলো, খুঁজে তো পাচ্ছি না। ভালো আছো? পিঁপড়ে রে। রে, কি বুঝলি? তুমি কি বলছো মফিজ ভাই? এটা তো সত্যি না। এই, এটা যদি সত্যি হয় না থাকে তাহলে এবার সত্যি কোনটা বল দেখি, সত্যি কোনটা? আসলে সত্যিটা যে কি তা অবশ্য করতে পারবো না। আপনার আর কয়া লাগবি না, ও আসলে পাস টাস করতে পারিনি, আর করলেও এরকম পাস করেছে যে কোথাও পিয়ন বা কেরানি চাকরি হচ্ছে না, তাই গ্রামে চলে আসছে। বুঝতে পারিছেন? যা তুমি যখন কইছো হইলেও হইতে পারে। এ বিটা, হতে পারে মানে কি? তাই হয়েছে। চাচা বাইসে থাকতে নিজের মুখে কইল শায়দ হচ্ছে আমার সোনার টুকরো ছেলে, যেরকম পড়াশোনায় ভালো সেরকম আচার ব্যবহারে ভদ্র। আরে হয়েছে কি, ওর বাপে ঢক মেরে রাখতো। একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, শাহেদ ভাই ডব মারতে যাবে কেন, তাও আবার চাচাজির সঙ্গে? এ শোন, তুই তো বিক্রি করিস চা, তুই চা পাতা আর ওই চিনি ছাড়া আর কোনো হিসাব বুঝবি না। ঢপ মারবে না কিসের জন্য? চাচা ছিল সহজ লোক, তার ঢপ মারা খুব সহজ ছিল। ঢপ না মারলি মাসে টাকা পাঠাবি কেটা? হয়েছে কি, ওই চাচার টাকা পাঠাতো, ওই টাকা দিয়ে ও খায় বেরোতো আর বাতাস লেগে বেরোতো। আর তুই যেন কি করছিলি? শায়দ ভদ্র ছেলে না, ভদ্র ছেলে নিকুচি করি, ও আমার তুই তো করি করে। আমি হচ্ছে 2 বছরের বড়, 2 বছরের বড় তুই তো করি করলে ভদ্র ছেলে হয়? তোমার না এক ক্লাসে লেখাপড়া করতে? সেটা পিছন দিয়ে দিয়ে ধরলে পুরাম একটু মনে হয়। সেটা আবার কিরমি সাহেব? আসলে হয়েছে কি, লোকজন কি দেখে বেড়াচ্ছে, আমরা শেষ পরীক্ষাটা মানে ওই যে এসএসসি পরীক্ষাটা একসাথে দিয়েছিলাম, সেটা হিসাব করতেছে। কিন্তু ওটা তো না, আমি কিন্তু ওর 2 বছর আগে পড়ালেখা শুরু করেছিলাম, ওই হিসাব করতে হবে। কি বললে কিছু তো বুঝতে পারলাম না, ফেলটেলের ব্যাপারে কিছু বুঝাচ্ছ নাকি? এই এই বেটা, ফেলটেলের কথা করতে যাবো কেন? ওই তোরা উল্টা হিসাব করিস তো, ওই উল্টা হিসাবের কথা করলাম। হয়েছে কি, মানে আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন তো ক্লাস 3-তে পড়তো, সেই হিসাবে আমি ওর 2 বছরের সিনিয়র, 2 বছর আগে শুরু করেছি। ও উড়া বুঝাচ্ছি, তোরা আবার ফেলটেল নিয়ে আসিস না। তোরা না আসলে বুঝিস না, তোর মাথায় ঘিলু টুলু নেই। মনে হয় কিছু বুঝতেছি। এই তো তোর মাথায় ঘিলু একটু খুলতিছে, কিন্তু কথা হচ্ছে এই ব্যাপারটা চেয়ারম্যান চাচাকে জানানো উচিত। যাই, চেয়ারম্যান চাচাকে ব্যাপারটা জানায় আসি। এই কাপটা রাখ, দাম পরে এসে দেবো না। এই যে বাজার, এই যে আসো, কাজ হচ্ছে বাজার। হয়েছে মা, ইন্স্যুরেন্সের পুরো টাকাটাই পাওয়া গেছে। যাক, বাঁচা গেল। যাক বাবা, ভবিষ্যতে একটা ভালো কাজে লাগবে। আচ্ছা মা, ভালো কাজ বলতে তুমি কি বোঝাতে চাও? মানে টাকাটা দিয়ে কি করবে? ঠিক করে কোনো কিছু ভাবি নাই বাজান, তোর বোনের বিয়া তোর ভালো একটা কাজে লাগতে পারে। আমার বিয়ে শাদী নিয়ে এত ভাবতে হইব না, দরকার হলে টাকাটা ভাইজানের কাজে লাগাও। বিয়ে তো তোকে দেয়াই লাগবে,
এই টাকাটা দিয়ে সেটা হয়ে যাবে। আর আমার একটা জরুরি কাজ আছে, ওটাও এখান থেকে নেওয়া লাগবে। কি করতেছিস বাবা? মা, টাকাটা তোমার কাছ থেকে ধার নিতে চাই, আবার সময় মতো পরিশোধ করে দেব। আবার ধার কিসের? ধার পরিশোধের ব্যাপারটা না থাকলে না কাজে জিদ আসে না। আইসা ভাইজান, এই টাকা দিয়া তুমি কি করবা? এই টাকাটা দিয়ে একটা পাওয়ার টিলার কিনবো। গরু দিয়ে খুব দ্রুত জমি চাষ করা যায় না। তাইলে এইসব যন্ত্রপাতি আব্বাই কিনে নেই কেন? কৃষির আধুনিক যন্ত্রপাতির সুবিধা যদি জানতো তাহলে তো অবশ্যই কিনতো। কিন্তু বাজান, তুই পারবি তো? কেন পারবো না মা, লেখাপড়াই তো করলাম এই কৃষি নিয়ে। তাছাড়া এখন আধুনিক পদ্ধতিতে কৃষি চাষবাস করা যায়। আর তাছাড়া আমাদের কৃষি অফিসার আছে না, উনি আমাকে সাহায্য করবেন। আচ্ছা ঠিক আছে বাজান। রওনা দিছি তো। আরে বাবা, এত তাড়াহুড়া করার কি আছে? আসতেছি তো, সাথে বাইরে এসেছি। জাস্ট 2 মিনিট লাগবে। বর্ষা, এ বর্ষা, এদিকে আয়। শুইলি করে বাসা দেখলাম না যে? আপাই তো শাহেদ ভাইদের বাসায় গেছে। এই শুইলি, এই দাঁড়া, কই গেছিলি? শাহেদদের বাড়ি। 7 গো বাসা এত ঘন ঘন কি? ওর বাপ তো মরছে 7 দিন, এত জনের কি আছে? হ্যাঁ বুঝি বুঝি, সবই বুঝি। ওই রাম ছাগলটা থেকে যত দূরে থাকবো ততই ভালো। ওই ছাগলটারে আমি জামাই মাইনে নিবো না, বুঝার বয়স হয়েছে। এই চেয়ারম্যানের বউরে রাখ দে। আব্বা, চেয়ারম্যানের বউ কেডা? চেয়ারম্যানের বউ কেটে এটা বুঝো না? তোর বাপে কি? চেয়ারম্যান। তোর বাপের বউ কি হয়? চেয়ারম্যানের বউ না? ও, আপনি আম্মারে ডাকতে কোন? ও, কিচ্ছু বোঝো না, একদম ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না না? ডাক দে, তোর বাড়ি ডাক দে। কি হয়েছে কি? হ্যাঁ, এদিকে হো। সুজা সাপটা কথা যদি এত ঘুরা পেঁচা কওয়া হয় তাহলে ও বুঝবো কেমনে? কেন ভুল কিছু কইলাম নাকি? আপনি চেয়ারম্যানের বউ না নাকি? আমার বউ 2-1টা আছে আরো। মাইয়া 2টা বড় হইছে, কে কোথায় কখন যায় না যায় এটি একটু হিসাব করে দেখতে পারো না? কই থাকে না, খবর রাখো। ও, তো মাইয়া 2টার খোঁজ খবর আমি রাখি না তো কে রাখে? আপনি রাখেন? ডাকছিলাম এই কারণে যে তোমার বড় মাইয়া শিউলিয়া তখন কই আসছিল, জানেন কিছু? জানবো না কেন? ওই তো সাহেব গো বাড়িতে গেছে। ওই বাড়িতে কয়দিন আগে একজন মানুষ মারা গেছে, একটু খবর রাখা লাগে না? ও, প্রত্যেক দিন খবর নেওয়া লাগে না? 1 সপ্তাহ আগে মানুষ মারা গেছে, সে বাড়িতে প্রত্যেক দিন যাওয়া লাগে কিসের জন্য? একটা কথা বুঝিয়ে রাখেন, আপনার মেয়েরে কোয়েন, ওই বাঁশবাগানে হাঁড়ি পাতিল খেলা আর সংসার জীবন এক জিনিস না। এটি কিন্তু বাচ্চা নিতে হইব। আমি কোনোদিন ওই কৃষক জামাইরে মাইনা নিব না। বুঝলাম না কথাটা আমি। বুঝবেন না কেন? ওরে বেটা ছাগলের লাগে আমার মেয়ের সম্পর্ক থাকবে, আমি চাই না। রাম ছাগল জানি কোন। আব্বা, আপনি কি শাহেদ ভাইরে ছাগল কইলেন? না, ছাগল কমে না, গাধা কমু। গাধার তো তোমার দাম আছে, ছাগলের কোনো দামও নাই। আমি তো একটা কথা বুঝলাম না, কয়দিন আগেও তো আপনি কইতেছিলেন, আপনি নিজের মুখে কইছেন শাহেদের মতো ছেলে হয় না, 50 গ্রাম খুঁজলেও এরকম একটা ভালো ছেলে পাওয়া যাবে না। আজকে আবার আপনার মুখে একটা উল্টা বাও, ব্যাপারটা কি? আমি তো কিচ্ছু বুঝলাম না। আমিও তো প্রথম বুঝতে পারিনি যে অত বড় একটা গাধা। আশ্চর্য কথা, তখন থেকে আপনি ছেলেটারে গাধা, ছাগল, রাম ছাগল এইসব কইতেছেন কেন? কি করছে ছেলে? মানুষে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিরাট বড় একটা অফিসার হইবে, ভালো দেখে একটা জামাই এলাকা মাইয়া বিয়া দেবো, এটাই ঠিক আছিল। গাধা এখন নাকি পড়ালেখা শেষ করে গ্রামে এসে চাষবাস করবে, কৃষক হইবে, চাষার কাছে আমি আমার মাইয়া বিয়া দেবো নাকি? নিশ্চয়ই এগুলো মফিজ ভাই কইছে। মফিজ কইব কেন? এই গ্রামের সব লোকে আমার কাছে এসে খবর দিতেছে না? আমি চেয়ারম্যান না? বাতাস খেয়ে চেয়ারম্যানগিরি করি, খবর রাখতে হয়। আমি তো একটা কথা বুঝলাম না, শাহেদ যদি নিজের বাপের জমি জিরা দেখাশোনা করে, চাষবাস করে, তা আপনার গা জ্বলে কেন? আমি ওরে জিগাইলাম, বাবা তুমি এক কাম করো, তোমার বাপের জমি জায়গা, আমার জমি জায়গা সব আমি একসঙ্গে দেখে শুনে রাখুন না, তুমি ঢাকায় গিয়া বিশেষ পরীক্ষাটা দাও না, একটু ভালো চাকরি বাকরির চেষ্টা করো। আমারে গাথায় কয় কি, চাষা আমি এখন তো গ্রামে থাকুম, চাষবাস করুম, সমবায় ইউনিয়ন করুম। কত বড় গাধার গাধা ইউনিভার্সিটিতে পাশ দিয়া কেউ দিন গ্রামে আসে? ছাগল জানি কোরআন, রাম ছাগল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এসব কথার কোনো দরকার নাই, আপনি কামে যাইতেছেন, যান। দেখে শুনে রেখো মেয়েগুলো। আমি দেখি না, কে দেখে এই বাড়িতে মাইয়ারে? আমি হ্যাঁ হ্যাঁ আমি দেখে রাখি বলে মাইয়াগুলো এখনো পর্যন্ত চেয়ারম্যানের মাইয়া হিসেবে মান সম্মানের সহিত গ্রামে বসবাস করতেছে, তাহলে টের পাইতা। আচ্ছা যান তো, ঠান্ডা মাথায় মিটিং করেন। বলো, কি বলবো? খুব ব্যস্ত মনে হচ্ছে। ব্যস্ত হলে তুমি যাইতে পারো। আরে না না, ব্যস্ততা কিসের? তুমি আমাকে ডেকেছো, আমার কাছে এটা রাজা আর সমনের চাইতেও বেশি কিছু। থাক থাক, বেশি বলতেছো। আমি কিন্তু জানি
কি জানো? এই যে তুমি কি বলবা বলে ডেকেছো এটা আমি জানি। কি বলতে ডাকছি? নতুন কিছু না, গ্রামের সবাই কানাঘুষা করতেছে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করে বেরোনোর পরে মানুষের মাথায় কিভাবে এই বুদ্ধি আসে গ্রামে থাকার জন্য, এটাই তো বলবো, তাই না? দেখো সাহেব, হয়তো তোমার জন্য এই প্রশ্নগুলো অর্থহীন, কিন্তু এই প্রশ্নগুলোর জবাব তোমাকে দিতে হবে। গ্রামের মানুষরা জানতে চায়, আর কেউ চাক আর না চাক, আমার আব্বা জানতে চায়। আমার আব্বা কখনোই চায় না তার মেয়ের জীবন এক ফুয়ে নষ্ট হয়ে যাক। দেখো শিউলি, মানুষ কি ভাবলো বা চেয়ারম্যান চাচা কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে যেটা যায় আসে সেটা হচ্ছে তুমি আমার ব্যাপারে কি ভাবলা বলো। আমি আর কিছু ভাবতে পারতেছি না। এত অস্থির হচ্ছ কেন? আমি তো আছি। তুমি কই আসো? তুমি তো গ্রামে বসে আছো, আর ওইদিকে মফিজ তোমাকে বিয়ে করতে চায়, তাই তো? তুমি জানো এটা? পারে না ওই মফিজ সারাক্ষণ ওর চোখ আমার উপর রাখে, সারাক্ষণ নজরদারি করে। হ্যাঁ, আবার এই ফাঁকে গিয়া চেয়ারম্যান চাচাকে বলে আসছে আমি নাকি ফেল করছি, এই জন্য গ্রামে ফেরত আসছি, আর তার মামা নাকি তার জন্য শহরে চাকরি ঠিক করছে। আচ্ছা, চেয়ারম্যান চাচা কি চাই বলো তো? আব্বা চান আমি ভালো থাকি। এখন তুমি আমাকে বলো তুমি কোথায় ভালো থাকবা? সবই তো জানো। তাহলে আর খামোখা কথা বাড়িয়ে লাভ কি? একটু ভরসা রাখো। আচ্ছা, আমার এখন উঠতে হবে, আমি তো ভুলেই গেছি একজনের সাথে দেখা করতে হবে। তুমি না কেমন জন্য হয়ে গেছো। আগে আমি তাড়াহুড়া করতাম যাওয়ার জন্য, আর তুমি আমাকে যেতে দিতে না। হইছে চাষার বউ যদি গাছতলায় বসে থাকে দেশের তো সামনে বিরাট বিপদ। এখন আমি যাই। কিন্তু তুমি ছুটতেছো কোথায়? কার সাথে এত জরুরি দেখা করতে হবে? আরে নিয়াজ ভাইয়ের সাথে আমার দেখা করতে হবে। আমাদের নিয়াজ ভাই যে কৃষি অফিসার ভদ্রলোক? হ্যাঁ, তুমি ঠিকই ধরছো, ওনার সাথে আজকে বসে সুষম সারের ব্যাপারটা বুঝতে হবে। একটা কথা বলি। কি কথা? আমি জানি তুমি পারবা, তুমি ঠিক এই কাজে সফল হবা। কোনো সন্দেহ আছে? একটু আগেও ছিল, এখন আর নেই। থাকলেও কোনো অসুবিধা নেই। ভবিষ্যৎ তোমাকে বিয়ে করবে, মাস শেষ হয়ে গেলেই তো চাকরির বেতনটা নিশ্চিত। ভবিষ্যৎ কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো, চমৎকার, একটু মোটাসোটা, কিন্তু তোমাকে সুখে রাখবে। তাই না? চাষার বউ দেখছো, কিন্তু চাষার বউ তো রাগ দেখো না। দেখা যাবে। না, দাও, হাত দাও, চলো। আরে মফিজ ভাই, আপনি হঠাৎ করে বাড়িতে? বর্ষা কিরাম আছো? আরে এটা কিরাম কথা কলা, তোমার কাকের বাড়িকে আসা যাবে না নি? 2 দিন পর তো ঘন ঘনই আসতে হবে, তাই না? তো কি ডাইকা দিব? অল্পতেই বুঝে ফেলেছো, খুবই ব্রিলিয়ান্ট মেয়ে। আসলে হয়েছে কি, ওই সেদিনও শিউলির সাথে দেখা হয়েছিল গাছতলায়, কিন্তু শালা এমন পিঠে কামড় দিল ও কথা করতে পারিনি। পরে অবশ্য বললাম না কিছু ঠান্ডা হয়ে গেছে। এখন যাও একটু ডাইকে দাও, ঠান্ডা মাথায় ওর সঙ্গে দুটো কথা বলি। ঠিক আছে, আপনি ঠান্ডা মাথায় অপেক্ষা করেন, আমি গরম গরম ডাইকা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মেয়ে দেখি অনেক শেয়ারা মস্করা করতেছে, করবি না কেন? আমি বলছি ববুদুল্লাহ ভাই। অফিস নাকি আমার বাড়ির সামনে বুকে হাত দিয়ে আমাকে দাঁড়ায় রয়েছিস? বর্ষা তো ধরা খাওয়া দিল। চাচা হয়েছে কি, বুকের মধ্যে অনেক জ্বালা করতেছে। বুক জ্বালা করতেছে? ইয়াং বয়সে বুক জ্বালা করতেছে? কই পুড়া গন্ধ তো পাচ্ছি না। না না চাচা, আমার কথা করছি না। ওই যে আপনি দোকানে কলেন না আপনার বুকের মধ্যে অনেক জ্বালা করতেছে, সেই জ্বালার কথা কলাম। আমার বুক জ্বালা করতেছে তুই জানলি কি করে? কেন, আপনি দোকানে কলেন না আপনার বুকের মধ্যে হুড় করে জ্বালা করতেছে? আমি বুক জ্বালার কথা কইছিলাম, তা তুই শুনলি কি করে? না চাচা, হয়েছে কি, ওই পাশেই গাছতলায় ছিলাম তো। তবে চাচা আপনি চিন্তা করবেন না, আমি কিন্তু ব্যবস্থা নিয়ে ফেলেছি। বুঝতে পারিস? ব্যবস্থাটা হচ্ছে কি, ওই পল্টু ডাক্তার আছে না, ও খবর দিয়েছি, ও আসলো বইলে। ও, তুই এত ভালো পাস, পল্টু ডাক্তারের খবর দিয়ে ফেলাছিস? তাহলে তুই কি বলেছিস? এই যে কইছি আপনার বুকের মধ্যে হুড় করে জ্বলতেছে। তোরা কি কইছিলাম আমার বুকের মধ্যে হু হু করে জ্বলতেছে? কি করছেন আপনি, কি করবেন? আপনার চেহারা দেখলে আমি বুঝতে পারি না। ও, আমার চেহারা দেখে তুই বুঝে ফেলেছিস? তুই তো মেলা বড় জ্ঞানী হয়ে গেছিস রে। দেখ, কাজ করলি পারতিস, ইমাম সাহেবরে কতিস যে চেয়ারম্যান সাহেবের বুকি জ্বলা করতেছে, যে কোনো মুহূর্তে মরতে পারে। আপনি কোরআন খানির একটা ব্যবস্থা করবেন, আর কবরটাও খুঁড়ে রাখেন, চেয়ারম্যান সাহেব এসে যে কোনো মুহূর্তে ধাপ্পাস করে কবরের মধ্যে পড়তে পারে।
না চাচা, আমি আর কি কব, আমি তো এমনি আলাম। মফেজ বিরাট বড় বিদ্যান হয়ে গেছে মনে হয় না? তোর কি মনে হয় 22 বছর যাবৎ চেয়ারম্যানগিরি করি, হা করলে হাসিমপুর বলিস না হালা বলিস, সেটা বোঝার মতো বয়স হয় নাই? চুল কি এমনি এমনি পাকছে রে? মাথা চুল তো সব উঠে গেছে, বুঝিস না? না চাচা, হয়েছে কি, ওই যে শাহেদ হজম হয়েছে কি, হজম 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 এসব কি বললি? না চাচা হয়েছে কি, আমি ওই শাহেদের কথা করছিলাম। ওই শাহেদ ছেলেটার বড্ড বার বাড়িছে। কেন, সে আবার কি করেছে? প্রথম কথা তো আপনি কয়ে ফেলেছি, সে গ্রামে এসে চাষবাস করতেছে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, সে যে শহরে পাশ করেছে, আসলে পাশ করেনি, শহরে ফেল করেছে, ফেল করে এই গ্রামে এসে উঠেছে। সে যে ফেল করেছে এই কথাটা তোকে বললো কিনা? জানা যায় চাচা, লোক থাকলি সব জানা যায়। আসলে হয়েছে কি, সে 2-1 বিষয়ে ফেল করেনি, সব বিষয়ে ফেল করেছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাকে ডাকি বলিছে, বাবারে সোনারে তোর আর এনে দরকার নেই, তুই গ্রামে চলে যা, চলে গিয়ে ওই বাপ দাদার কাম করে খা, ওই চাষবাস করে খা। তুই তো দেখি মেলা খবর বের করে ফেলেছিস। আপনি আবার ভাবছেন কি, মানুষ ছোট হতে পারি কিন্তু কাম কিন্তু বড় বড় করি। সেটা কেমন? হয়েছে কি স্যার, ওই সায়েন্স ছেলেটা গ্রামের যুবক শ্রেণী বুদ্ধি দিচ্ছে, এ শোন পড়াশোনা করার দরকার নেই, চাষবাস করলেই হবি, পড়াশোনা লাগবি না। তাহলে তুই মোদ্দা কথা যেটা করতে চাচ্ছিস, শিউলির সাথে ওইরকম একটা কৃষক সওয়ালের বিয়ে দেওয়া উচিত না, কি বলিস? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, আমি আসলে সেটাই করতে চাচ্ছিলাম। আর কিছু কবি? না আর কিছু না, তবে আরেকটা কথা ছিল। কথাটা হচ্ছে কি, আমার বড় চাচা শহরে আমার জন্য বিরাট বড় চাকরি ঠিক করেছে। চাকরি ঠিক করে ওই চাকরি করার জন্য ডাকাডাকি করতেছে। গত সপ্তাহে যখন দেখা হলো তখন বলি যে আমার বড় মামা আমার জন্য একটা বিরাট বড় কোম্পানিতে ডাইরেক্টর পোস্টে চাকরি নিয়ে বসে রয়েছে। তা মামা না চাচা? আসলে হয়েছে কি, চাচা তো মামা, মামা তো চাচা, মানে বড় চাচা। চাচার মামা বুঝা হয়ে গেছে, হা করলে হাসিমপুর বুঝি, বুঝি না? এত বছর চেয়ারম্যানগিরি করতেছি, তুই সোজা পথে চলা শুরু কর। চেয়ারম্যান বাড়ির দিকে তাকাইতে গেলে চোখটা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। নিয়াজ ভাই, আমাদের এলাকায় আপনাকে কৃষি অফিসার হিসেবে পেয়ে ভালোই হলো। সময়ে অসময়ে সহযোগিতা চাইলে নিশ্চয়ই পাবো আমরা। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আমি তোমাদের সাথে আছি। কৃষি বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি। কৃষি অফিসার হিসেবে স্যার আপনারা পাইছি, আর আমাদের সাহেব কৃষির উপর পড়াশোনা করে আসছে। আসলে আপনাদের দুইজনের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। হ্যাঁ, ঠিক বলেছেন। শাহেদের মতো শিক্ষিত তরুণেরা কৃষিতে যোগ না দিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে কারা? কথা ঠিক। দোয়া করবেন। অবশ্যই দোয়া তো থাকবেই, কিন্তু কৃষিকাজ অত সহজ নয়। মানে সঠিকভাবে করার জন্য অনেক নিয়ম কানুন জানতে হয়। স্যার যদি একটু বিস্তারিত বুঝাই কইতেন। এই যেমন ধরো, ভালো বীজ পাওয়ার জন্য রোগ, পোকা ও দাগমুক্ত এবং পরিপুষ্ট বীজ হাত দিয়ে বেছে নিতে হবে। বাছাইকৃত সুস্থ সবল বীজ থেকে উৎপাদিত হবে যে চারা, সেটা হবে গুণগত মানসম্পন্ন এবং ফলনও বৃদ্ধি পাবে। জি স্যার। আরেকটা ব্যাপার, ভালো মানের চারা পাওয়ার জন্য আদর্শ বীজতলা তৈরি করতে হবে। মানে সেচ সুবিধাযুক্ত এবং প্রচুর আলো বাতাস পায় এমন স্থান বীজতলার জন্য নির্বাচন করতে হবে। শুধু তাই নয়, সময় মতো এই বীজতলাগুলো পরিচর্যা করতে হবে। হামিদ ভাই, আজকে নতুন অনেক কিছুই শিখলাম। ঠিকই বলছো রফিক। হ্যাঁ, এগুলো তো হলো ভালো বীজ ও ভালো চারা পাওয়ার পদ্ধতি। এছাড়াও যে বিষয়টি অতি জরুরি সেটা হলো নিয়ম মেনে সারের ব্যবহার। এই ব্যাপারে ভার্সিটিতে অনেক পড়ছি, কিন্তু নিয়মগুলো যদি আপনি একটু বোঝায় বলতেন। হ্যাঁ, প্রথমে মাটি পরীক্ষা করে মাটি ও ফসলের চাহিদা অনুযায়ী সকল প্রকার সার সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে। অর্থাৎ পরিমাণে কমও হবে না, আবার বেশিও হবে না, মাত্রা বুঝে। আর মাটি ও ফসলের চাহিদা অনুযায়ী সকল প্রকার সার সঠিক পরিমাণে ব্যবহার করাকেই সুষম সার বলে। স্যার, এই সুষম সার ব্যবহারে কি কি সুবিধা পাবো? তাহলে আপনারা সবাই শোনেন, সুষম সার ব্যবহারের কি কি সুবিধা। সুষম সার ব্যবহারে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহার করলে সারের অপচয় হয় না এবং উৎপাদন খরচও কমে আসে। সুষম সার ব্যবহার করে চাষাবাদ করলে ফসলের ফলন স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহারে শুধু ফলনই বাড়ে না,
ফলনের গুণগত মানও বৃদ্ধি পায়। বাহ, এত উপকার! তাহলে তো সুষম সার ব্যবহার করতেই হয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি। মাটি পরীক্ষা সহ যে কোনো কৃষিকাজের প্রয়োজনে আপনারা আমার অফিসে চলে আসবেন। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে অধিকাংশ সময়ই আমাদের দেশের কৃষক ভাইরা জমিতে শুধু ইউরিয়া সারই বেশি করে দেয়। এতে করে জমির ফসল অন্যান্য সার, বিশেষ করে পটাশ সারের পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হয়। ফলে ফসলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং ফলনও কম হয়। স্যার, জমিতে যে পটাশ সারের অভাব হয়েছে কি করে বুঝবো? খুব ভালো প্রশ্ন। দেখেন তাহলে, এই যে দেখেন, জমিতে পটাশিয়ামের অভাবে গাছ সহজেই রোগাক্রান্ত হয়, খরা ও ঠান্ডা সহ্য ক্ষমতা কমে যায়, গাঢ় নীল বর্ণের পাতা দেখা যায় এবং গাছ বিকৃত আকার ধারণ করে। দানা জাতীয় শস্য যেমন ধান, গম, ভুট্টা গাছ সহজেই হেলে পড়ে, গাছ বিকৃত আকার ধারণ করে। তাহলে কি স্যার পটাশ সারের অনেক উপকারিতা? হ্যাঁ, অবশ্যই। পটাশিয়াম উদ্ভিদের জন্য খুবই প্রয়োজন। পটাশিয়াম দানা জাতীয় শস্যের কাণ্ড মজবুত ও দৃঢ় করে, ফলে তা ঢলে পড়ার হাত থেকে রক্ষা পায়। পটাশিয়াম গাছকে বলিষ্ঠ ও সুঠাম করে এবং শস্যের পরিমাণ ও গুণাগুণ দুটোই বৃদ্ধি করে। গাছের পানি পরিশোষণ কর্মক্ষমতা বাড়ায় এবং গাছের খরা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পটাশিয়াম গাছের লবণাক্ততা সহ্য ক্ষমতা বাড়ায়। আশা করি পটাশের ব্যাপারটা বুঝলেন তাহলে। স্যার, আপনার কাছে অনেক কিছুই শিখলাম। সামনে আরো অনেক কিছু শেখার আছে, আমি তো আছি। ইয়েস ভাই, খুবই ভালো লাগলো। আজকে তাহলে উঠি। ঠিক আছে, চা খাওয়াইতে পারলাম না। আসসালামু আলাইকুম স্যার। আর সাহেব আপনি বসেন। তোর ভাই কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই তো আছি, আমরা ভালো আছি। ওই দিন কৃষি অফিসার ভাই পটাশ সারের গুণাগুণের কথা বলতেছিল, তাই ভাবলাম আপনার দোকানে গিয়ে দেখি পটাশ সার আছে নাকি। আছে তো সব পটাশ সারই, তা নিবেন কোনটা? বাজারের মধ্যে কোন পটাশ সারটা ভালো হবে? দেখেন শাহেদ ভাই, আপনি শিক্ষিত মানুষ। চাষায় এই কাজ করতো, চাষায় চইলা যাওয়ানোর পর আপনি এই কাজ ধরছেন, এটা খুব ভালো ব্যাপার। ভালো জিনিস চিন্তা আপনার সমস্যা হইব না। ওই চাষা পটাশ সার নিয়ে আসেন তো দেখি। আর এইটা না, কানাডিয়ান পটাশ নিয়ে আসো। শাহেদ ভাই, এবার নিজের চোখেই দেখেন কোন সারটা ভালো। আমি ভাই দেখেন। দেখো, আমি দেখতেছি। এটা কানাডিয়ান না? হ্যাঁ, এটা কানাডিয়ান পটাশ সার। অমিত ভাই, দেখছো পার্থক্যটা? বাহ, কানাডিয়ান পটাশ সারটাই তো ভালো। বড় বড় দানা, ঝরঝরে, দানাদার। জি শাহেদ ভাই, কানাডিয়ান পটাশ হলে এই গুণ, দানা বড় হওয়ার কারণে সার ছিটানোর সময় ওরে গিয়ে নষ্ট হয় না এবং গাছের গোড়ায় সহজে পৌঁছে যায়। ফলে সার যথাযথভাবে ফসলের উপকারে কাজ করে। যেই সব কৃষক যাই না বুঝা চাষাবাদ করে, কানাডিয়ান পটাশ ছাড়া না পারতো অন্য কোনো পটাশ নেয় না। বাহ, ভালো বলছেন। কিরে, বুঝলি? হামিদ ভাই, বুঝছেন কোন পটাশ সারটা ভালো বাজারের মধ্যে? কানাডিয়ান পটাশ সার। হ্যাঁ, শোন ভাই, তাহলে আমরা যাই, আর হামিদ ভাই আসলে আপনি কানাডিয়ান পটাশ সারটাই দিয়ে দিন। ঠিক আছে। আচ্ছা হামিদ ভাই, চলো। কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? তলব না দিয়ে উপায় আছে? ব্যাপার কি সেটা বলো। সেটা তো তুমি আমাকে বলবা। আরে খেয়ালি না করে বলো তো কি হয়েছে। তুমি পাওয়ার টিলার কিনলা, আর সেটা আমার অন্য মানুষের মুখ থেকে শুনতে হইলো। ও, এই কথা। আসলে হঠাৎ করে রাহাত চাচার সাথে দেখা হয়ে গেল, উনি আমাকে নিয়ে গেল পাওয়ার টিলার কিনতে। তোমাকে বলার সময়টা কোথায় পেলাম? তাহলে পুরোপুরি চাষাই বনে গেলে। সে তো আর নতুন কিছু না, পড়তেই তো গেলাম চাষবাসের শিক্ষা। তোমার সাথে না কথায় পারা যায় না। ঠিক আছে, আর কথা বলতে হবে না, এখন আমি যাই। তুমি না আমার কাছে আসলেই খালি যাই যাই করো। সাথে কি আর যাই? এখন না গেলে সারা জীবন কথা বলার প্ল্যানটা ভেস্তে যাবে। তাই নাকি? নয়তো কি, এখন যেতে হবে কৃষি অফিসে। নেওয়াজ ভাই খবর দিয়েছে, না হলে সব গোল্লা যাবে, কপাল খুলে যাবে ওই মফিজের। দেখো, ভালো হবে না কিন্তু। এই ঘুঘু তো শিউলির পিছনে আঠার মতো লাগিয়ে আছে। এই শাহেদ ঘুঘুর জন্য খুব তাড়াতাড়ি ফাঁদ পাততে হবে। এই শাহেদ ঘুঘু তো চলে যাচ্ছে। এই ঘুঘু, এ
যে সাহেব দেখতেছি, তা শুনলাম আম কিনেছিস, সালা ফেরত আসবি নি? মানে বুঝলাম না। মানে হচ্ছে শুনলাম পাওয়ার টিলার কিনেছিস, তা টাকা ফেরত আসবি নি? ও আচ্ছা, এই কথা। দেখা যাক কি হয়। যদি টাকা ফেরত না আসে তাহলে পাওয়ার টিলার দিয়া করিমন নসিমন কিছু একটা বানাই দিব। দিনে কয়েক ট্রিপ মারলে খাওয়ার পয়সা উঠে যাবে। যাক, তাহলে পরে আর ফাঁদ পাততে হবে না নি, ও নিজে লাফায় ফাঁদে পড়তেছে। যাই চেয়ারম্যান সাহেবরে খবরটা দিয়ে আসি, শাহেদ করিমন নসিমনের ড্রাইভার হতিছে।